বাংলাদেশে যে কোনো সময় হতে পারে ৮ মাত্রার ভূমিকম্প, আর তাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। আর এর মাঝখানেই বড় ভয়ঙ্কর দুঃসংবাদ এসেছে বাংলাদেশের জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, তুরস্কের 7.5 এই শক্তিশালী ভূমিকম্প আজ যেন এই তুর্কিকে একটি মৃত্যুপুরীতে সাজিয়েছে এবং হাজারো সন্তানেরা সেখানে আর্তনাদ জানাচ্ছে। হাজারো মায়ের চোখের পানি যেন সেই জমিনে পড়ে যাচ্ছে, থামছেই না যেন কোনোভাবে তুরস্কের মানুষদের কান্না। এমন একটি গ্লানি শেষ হতে না হতেই বাংলাদেশের জন্য দুঃসংবাদ দিলেন বিভিন্ন গবেষকরা। তারা বলছেন যে ফেব্রুয়ারির অর্ধেক প্রথমার্ধের ভেতরে বাংলাদেশে তুরস্কের চাইতেও এক ধাপ এগিয়ে 8.5 একটি শক্তিশালী ভূমিকম্প, বিশেষ করে রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হয়ে বাংলাদেশটাও ঠিক তুরস্কের মতন একটি পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাই জানাচ্ছেন গবেষকরা। আমরা সরাসরি চলে যাব তাদের কাছে এবং শুনবো বিস্তারিত। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এমন তথ্যবহুল নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। তুরস্ক ও সিরিয়া ভূমিকম্পে ভবন ধসে পড়ে মারা যায় কয়েক হাজার মানুষ, আহত হাজার হাজার, অসংখ্য মানুষ এখনও চাপা পড়ে আছে। গবেষকরা বলছেন এমন ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও, কারণ ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও মিয়ানমার এই 3 প্লেটের মাঝে অবস্থান বাংলাদেশের, যেসব প্লেট কয়েকশো বছর ধরে শক্তি সঞ্চয় করছে। তাই যে কোনো সময় উৎপত্তি হতে পারে ভূমিকম্পের, যা হতে পারে 8 মাত্রা পর্যন্ত। বর্ডার যেটা আছে ডাউকি বর্ডার, সেটা কিন্তু একটা অ্যাক্টিভ ফল্ট। এছাড়া যমুনা ফল্ট আছে, আমাদের মধুপুরের ফল্ট আছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশের সিসমিক জোন যেটাকে আমরা বলি, আর্থকুয়েক প্রবণ যে জোনটা, সেটা মারাত্মক আকার ধারণ করবে। ইস্টার্ন বাউন্ডারি থ্রাস্ট, যেটি চট্টগ্রাম থেকে শুরু করে প্রায় আসাম পর্যন্ত বিস্তৃত, এর কোনো জায়গা থেকে যদি ভূমিকম্প হয় তাহলে আমাদের ধারণা সেটি ইন অ্যান্ড অ্যারাউন্ড 8 ম্যাগনিটিউডের ভূমিকম্প হতে পারে। ডাউকি ফল্ট এর যদি ভূমিকম্প হয় সেটাও প্রায় 8 ম্যাগনিটিউডের ভূমিকম্প হতে পারে। এই অবস্থায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। 8 মাত্রার ভূমিকম্পে রাজধানীর প্রায় 25% ভবনই ধসে পড়বে বলে জানিয়েছেন বুয়েটের এই গবেষক। আমাদের ঢাকায় মোটামুটি যদি বিল্ডিংগুলো রিয়েলি প্রপারলি ডিজাইন হয় তাহলে হয়তো 25% ক্ষতি হতে পারে। এটা কম বেশি কিন্তু হবে। তো হাজার হাজার বিল্ডিং করলে আপনার টার্কির ঘটনায় দেখেন, এত ইকুইপমেন্ট, ওদের ইকুইপমেন্ট অভাব নাই, কিন্তু কয়টা লোককে বের করতে পারছে। প্রথম কিওয়ার্ড হচ্ছে যে ভবনকে ভূমিকম্প সহনীয় হিসাবে বিল্ডিংগুলো অনুযায়ী তৈরি করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে এমন দুর্যোগ মোকাবিলায় আপৎকালীন পরিকল্পনা করেছেন তারা। আমাদের শহরগুলো, বিশেষ করে ঢাকা, চিটাগাং, সিলেট সহ 10টা বড় বড় শহরে আমাদের ভূমিকম্পে যে ঝুঁকি, সেই ঝুঁকি নিরূপণ করার একটা ডাটাবেস তৈরি করা হয়েছে। আর এর মাঝখানেই বড় ভয়ঙ্কর দুঃসংবাদ এসেছে বাংলাদেশের জন্য। তুরস্কের যেই জায়গাটাতে এই ভূমিকম্পের উৎপত্তি, সিরিয়া এবং তুরস্কের আনাতোলিয়ান ফল্ট বা যেই জায়গাটা, সেটা হচ্ছে আমাদের পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু রহস্যের মধ্যে সৃষ্টি করেছেন। তো এখানে কিছু টেকটনিক সম্ভবত শব্দটা, কিছু প্লেট আছে। তো ওই প্লেটগুলোর যে সংযোগ স্থল, যে দেশগুলা হয় বা যে জায়গাগুলা হয়, সেই অঞ্চলগুলোকে ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়ে থাকে। মাত্র 4 দিন আগেও একজন ডাচ গবেষক বলেছিলেন তুরস্কে বড় রকমের একটা ভূমিকম্প হবে, 72 ঘন্টার মধ্যে হইল। এর মাঝখানে বাংলাদেশ সম্পর্কে তথ্য আসছে। দর্শক, আর্থ অবজারভেটরি সেন্টারের প্রতিবেদন অনুযায়ী ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং মিয়ানমার, এই 3টি প্লেটের সংযোগ স্থলেই হচ্ছে বাংলাদেশের অবস্থান। এটা প্লেট বলতে দেশভিত্তিক না, ওই যে বললাম না যে আনাতোলিয়ান ফল্ট যে এলাকা, সেইখানে 2টা প্লেটের সংযোগ স্থল ছিল, যেমনটা আমাদের বাংলাদেশের বেলায়ও বলা হচ্ছে। ফলে এই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। পুরানো ঢাকায় গেলে দেখা যাবে এখনো গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য ভবন। তো এখন আমাদের সম্পর্কে যে তথ্য আসছে, এই তথ্যটায় বাংলাদেশ যদি ভূমিকম্প এরকম হয় তাহলে ক্ষয়ক্ষতি পরিমাণ কি হবে, লক্ষাধিক হয়ে যাবে। দেখেন, আনাতোলিয়ান প্রদেশ সম্পর্কে 100 বছর আগেই ভবিষ্যৎবাণী করা হয়েছে। এটা কোনো মৌখিক কথা না। জিওগ্রাফিক্যাল হিসাবে যারা ভূমিকম্প নিয়ে রিসার্চ করেন তারা বলছিলেন যে এই অঞ্চলটাতে যদি কখনো ভূমিকম্প হয় হিউজ পরিমাণ মানুষ মারা যাবে। তো আমরা আজকে দেখেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এই সংখ্যা 30,000 ছাড়িয়ে যাবে।
তো বাংলাদেশের বেলায় হয়েছে কি, আমাদেরও এত ঘনবসতি যেমনটা তুরস্কের আনাতোলিয়ানে ছিল। একটাই কারণ, এই মানে কি বলা হচ্ছে, সতর্কতা জারি করার পরেও চাইলেই তো আর রাতারাতি বিল্ডিং, ব্যবসা বাণিজ্য, দোকানপাট এগুলোকে আপনার সরাইয়া নেওয়ার সুযোগ ছিল না। তো ভিউয়ার্স, আমরা সেই গবেষকদের কাছ থেকে এবং নাইম ইল ভাইয়ের কাছ থেকেও আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম। তাই আমাদের কিছুই করার নেই, প্রোটেকশন দেওয়ার জন্য বর্তমান বাংলাদেশের বিভিন্ন সেনাবাহিনী, দলীয় এবং বিভিন্ন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে আমরা প্রস্তুত আছি মোকাবেলা করার জন্য ভূমিকম্পের। তো আসুন আমরা একটু তাদের কথাগুলো শুনি, এরপরে আমরা বিস্তারিত ফিনিশিং দেব। আপনারা জানেন গত সোমবারের ভোর রাতে যে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে ভূমিকম্প সংঘটিত হয়েছিল, সেই জন্য তুরস্ক পৃথিবীর বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছে এবং বিভিন্ন দেশ ইতিমধ্যে সহায়তা করছে। এবং তারই অংশ হিসাবে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী বিভাগকে দায়িত্ব দিয়েছেন একটি উদ্ধারকারী এবং মেডিকেল টিম প্রেরণের জন্য। ঢাকা শহরে যদি এটা ঘটে, যার ফোরকাস্ট কিন্তু আছে, অনেকেই কিন্তু বলছেন যে কোনো সময় ঢাকা শহরে এরকম বা বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটতে পারে, ভূমিকম্প হতে পারে। আমরা সেটা নিয়ে কিন্তু বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। আমরা অত্যাধুনিক যন্ত্রপাতি কিনেছি, আমরা আমাদের জনবলকে প্রশিক্ষিত করছি এবং জনবলকে বাড়িয়ে যাচ্ছি প্রয়োজন অনুযায়ী। কিন্তু আমাদের এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। অপরিকল্পিত নগরায়ণ যেভাবে হচ্ছে সেটা আমাদের জন্য সত্যিই একটা ঝুঁকি। এবং পুরান ঢাকার মতো যে জায়গাগুলো আছে সেখানে আমরা হয়তো প্রশিক্ষিত জনবল থাকবে, ইকুইপমেন্ট থাকবে, আমরা পৌঁছাতে পারবো কি? আরেকটা জিনিস আমাদের একটু লক্ষ্য রাখা দরকার, যেটা আমি আপনাদেরকে বলবো। আমাদের মাটির নিচে সোয়ারেজ সিস্টেম আছে, গ্যাস সিস্টেম আছে, ইলেকট্রিসিটি সিস্টেম আছে। যখন ভূমিকম্প হবে তখন এগুলোর কি হবে? এবং এই আজকের সেবামূলক সিস্টেমগুলোই কিন্তু আমাদের জীবন নাশের হুমকি হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে? গ্যাস সিস্টেমগুলোর অটো ভালভিং সিস্টেম থাকতে হবে, যেন যদি একটা পর্যায়ের পরে ট্রিমার হয়, ঝাঁকুনি হয়, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, যেন অগ্নি দুর্ঘটনা না ঘটে। কারণ বিল্ডিং কলাপস করবে, আমরা তো যেতেও পারবো না। আমাদের গাড়িগুলো অনেক বড়, অনেক স্পেস নিয়ে থাকে। আমাদেরকে সচেতন হতে হবে এবং আরও অনেক কাজ করার আছে আমাদের। আপনারা জেনে খুশি হবেন যে যখন নেপালের ভূমিকম্প হয় তখন ফায়ার সার্ভিস থেকে 5 জনের একটি পর্যবেক্ষণ দল গিয়েছিল। কিন্তু এবারই প্রথম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে 12 জনের একটি টিম উদ্ধারকারীর দলের অংশ হিসাবে উদ্ধার কাজে অংশগ্রহণের জন্য তুরস্কে গমন করছে। আমরা একইভাবে মর্মাহত প্রায় 5000-এর মতো গতকালকে ছিল, আমি একটা টিভিতে বলেছি। এবং একটা ফোরকাস্ট আছে যে এই মৃত্যু তুরস্কে প্রায় 8 গুণ বাড়তে পারে, তার মানে 40 থেকে 50,000 হয়ে যেতে পারে। আমরা তাদের জন্য মর্মাহত, দুঃখিত এবং ব্যথিত। একইভাবে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক হিসাবে আমি আনন্দিত বলবো না, আমি গর্ববোধ করছি যে বাংলাদেশ সরকার এবং সশস্ত্র বাহিনী আমাদের উপরে যে আস্থা রেখেছে এবং আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আমি মনে করি আমাদের পেশাদারিত্বের একটা উজ্জ্বল উদাহরণ। এবং এই সরকারের আমলে আমাদের যে গুণগত মানের পরিবর্তন করা হয়েছে সেটার একটা উজ্জ্বল। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার কাছ থেকে বিস্তারিত জানলাম। কোনোভাবেই কেউ মোকাবেলা করতে পারবে না আল্লাহ যদি কারো ক্ষতি চায়, আর আল্লাহ যদি কারো ভালো চায় তাহলে পৃথিবীর কেউ কারো ক্ষতি করতে পারবে না। সেক্ষেত্রে বরাবরই আমাদের দেশের বিভিন্ন নেতারা কিন্তু মন্ত্রীরা বলে আসছেন যে এই যে ঘূর্ণিঝড় আসে তাদের মোকাবেলা করার শক্তি আছে। এখন দেখেন অটোমেটিক্যালি এই ভূমিকম্পকে নিয়েও কিন্তু তারা একটা তামাশার মাঠ বানিয়েছে। আল্লাহর ধরা কিন্তু অনেক বড়। তো ভিউয়ার্স, যাই হোক, এখন বড় কথা হলো যে এমন মৃত্যুপুরী থেকে, এমন একটি কঠিন বিপর্যয় থেকে, ধ্বংসস্তূপ থেকে আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে হেফাজত করুক। সবাই কমেন্টে লিখবো আমিন। এবং তুর্কিতে যে মা, ভাই ও বোনেরা ইন্তেকাল করেছেন আল্লাহ পাক তাদেরকেও জান্নাত নসিব করুক আমিন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।